শেহজাদ সামান্য ঠোঁট বাঁকিয়ে বলল, সামান্য 1 মাসের ছুটিতেই এমন অবস্থা? তাহলে আমার মতো টানা 3 মাসের ছুটি পেলে তো মনে হয় খুশিতে অজ্ঞান হয়ে যেতে। কথাটা বলেই শেহজাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই ছুটিটার জন্য কত অপেক্ষা করেছে সে। মাস দুয়েক আগেও অসুস্থ শরীর নিয়ে কাজ করেছে, যাতে একটু আধটু না হয়ে আরহার সাথে পুরো একটা সময় কাটাতে পারে। আরহার মুখটা যেন চোখের সামনে ভাসছে। মেয়েটা শুনলে কতই না খুশি হবে। তা কি ভাবলি, ছুটিতে কোথাও যাবি নাকি? চারপাশে একবার তাকালো শেহজাদ। এরপর যখন দেখলো সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, তখন হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ যাবই তো। আরহাকে নিয়ে 1 সপ্তাহের জন্য মালদ্বীপ যাব। অলরেডি সব কিছু কমপ্লিট, টিকিট কাটা, ওয়াটার ভিলা বুকিং, সব কিছুই। সোহাগ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো শেহজাদের দিকে। তা দেখে হেসে ফেললো সে। এরপর বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? শকুনের নজর দিচ্ছিস নাকি? চোখ নামা শালা। সোহাগ ওর দিকে তাকিয়ে বলল, সত্যি ভাই অবাক হয়ে যাচ্ছি, তবে একটা বিষয় বুঝতে পারছি না। কোন বিষয়? আমরা তো জানতাম না যে ছুটি পাবো এখন। তাহলে তুই আগেভাগে প্ল্যান করে ফেললি কিভাবে? শেহজাদ গর্বিত ভঙ্গিতে ইউনিফর্মের কলার ঠিক করতে করতে বলল, বুঝতে হবে মামা, নিজের ওপর বিশ্বাস বলে একটা জিনিস আছে। আমি জানতাম ছুটি পাবই, তাই আগেই সব বুকিং করে রেখেছি। মানে? 24 আগস্ট ফ্লাইট কনফার্ম। আর মালদ্বীপের সোনেভাজানিয়ের ওয়াটার ভিলা বুক করা হয়ে গেছে 7 দিনের জন্য। সোহাগ বিস্ময়ে শীষ দিয়ে উঠল, বাহ, একেবারে রাজকীয় ব্যবস্থা। শেহজাদ মুচকি হাসলো এর কথায়। এরপর পকেট থেকে ফোনটা বের করে ওয়ালপেপারে আরহার আশ্চর্যজল ছবিটার দিকে তাকিয়ে বলল, 21 আগস্ট আরহার জন্মদিন। ওর জন্মদিনটা এবার এমনভাবে উদযাপন করতে চাই যাতে সারা জীবন মনে থাকে। যদিও জানি জন্মদিন পালন করা উচিত নয়, কিন্তু তবু এই দিনটাতেই কিছু একটা করব। এরপর 24 তারিখে ফ্লাইট। শেহজাদের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল সোহাগ। এরপর হাঁটতে হাঁটতে বলল, আফসোস হচ্ছে দোস্ত, তোর বোনটাকে যদি বিয়ে করতে পারতাম, তাহলে আমিও হয়তো হানিমুনে তোদের সঙ্গে যেতে পারতাম। শেহজাদ সঙ্গে সঙ্গে চোখ রাঙালো, শালার ভাই, আমার সামনেই আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? সোহাগ এবার হাসলো না, মুখটা অদ্ভুত রকম গম্ভীর হয়ে গেল। তা দেখে শেহজাদও থমকালো। কিরে, তোর আবার কি হলো? কিছু না, চল কোয়ার্টারে পৌঁছাতে হবে, কত কিছু গোছানোর বাকি। শেহজাদ হাত ধরে থামিয়ে দিল ওকে। ভাই, মেয়ে মানুষের মতো তো নাটক করিস কেন? এত ভনিতা না করে বল না। সোহাগ থামলো, অসহায় চোখে তাকালো শেহজাদের দিকে। তারপর মৃদুস্বরে বলল, দোস্ত দেখ, তোর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, বন্ধুত্ব অনেক দিনের, আর বন্ধু হিসেবে আমি তোর সাথে যতই ফাজলামি করি না কেন, নমের ব্যাপারে কিন্তু আমি একদম সিরিয়াস। সত্যি বলছি, ভালোবেসে ফেলেছি ওকে। কবে, কিভাবে, কেন আমি নিজেও জানি না, কিন্তু এতটুকু জানি ওকে নিয়ে আমার অনুভূতিটা একদম সত্যি। ভাই, আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কিছুই ঠিকমতো করতে পারি না। নিজেকে পাগল পাগল লাগে। চারদিকে ওকেই দেখি, সারাক্ষণ ওর নাম মাথায় ঘোরে আমার। সত্যি বলছি, এভাবে যদি চলতে থাকে না, তাহলে এই আমাকেই লেফটেন্যান্ট সোহাগ ইসলামকে পাগলাগারোতে পাঠাতে হবে। শেহজাদ অনেকক্ষণ চুপচাপ রইল, কোনো কিছু বলল না। তারপর ধীরে ধীরে ওর পিঠে একটা চাপড় মেরে বলল, কি করতে পারবি তুই আমার বোনের জন্য? সোহাগ চোখ তুলে তাকালো, তারপর একটা শুকনো ঢোক গিলে বলল, ভাই, নিব্বা নিবিদের মতো নই আমি, তাই ছেলে মানুষও মানায় না আমাকে। আমি সেই সেকেলে প্রেমিকদের মতো হাত কেটে আত্মহত্যা করে ভালোবাসার প্রমাণ দিতে পারবো না। আরে বাবা, আত্মহত্যা যদি করি তাহলে লাভটা কি আসবে? শুধু একটা কথা বলি, আমি ওকে ভালোবাসি, আর নিজের প্রিয় মানুষকে ভালোবেসে ভালো রাখার জন্য যা করতে হয় তাই করব। ধর, আমি আমার বোনটাকে তোর হাতে তুলে দিলাম, তারপর কি হবে? তুই আবার ওকে কোনোদিন কষ্ট দিবি না তো? প্রশ্নটা শুনে সোহাগ হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে বড় বড় চোখে শুধু শেহজাদের দিকে তাকিয়ে রইল। শেহজাদ হালকা হেসে বলল, এভাবে তাকিয়ে থাকিস না, আগে আমার কথাটা শেষ করতে দে। আমি আপুকে অনেক ভালোবাসি। আম্মুর পর পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি শ্রদ্ধা আর ভালোবেসে থাকি, তাহলে সে হচ্ছে আপু। আমরা যে রক্তের সম্পর্কে ভাই বোন নই, সেটা আমি অনেক আগে থেকেই জানি, তেমনি আপুও জানে, কিন্তু কোনো দিন এক মুহূর্তের জন্য আমাকে আলাদা চোখে দেখেনি, বরং নিজের আপন ভাই বোনের মতো আগলে রেখেছে। আর তুই তো ওর অতীত সম্পর্কেও জানিস, জীবনে কতটা কষ্ট পেয়েছে, কতটা ভেঙে পড়েছিল, সবই জানিস। গত 2 মাসে তোদের যতটুকু মেলামেশা হয়েছে, তাদের নিশ্চয়ই বুঝে গেছিস আপু মানুষ হিসাবে কেমন। তাই আমি শুধু চাই ও এবার সত্যিকারে সুখী হোক, অতীতের সব দুঃস্বপ্ন ভুলে নতুন করে বাঁচতে শিখুক, আর নিধিও যেন একজন সত্যিকারের বাবার ভালোবাসা পায়।
তাই জানতে চাইছি তুই আবার ওকে কষ্ট দিবি না তো, আবার দ্বিতীয় রায়হান হবি না তো? শেহজাদের গলায় অজান্তেই আবেগ জমে উঠল। সোহাগ ধীরে ধীরে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো। ভাই, আমি জানি না তুই কথাগুলো কোন হিসেবে বলছিস, তবে শোন, আমি তোকে একটা কথা দিচ্ছি, যদি কোনো দিন নমি আমার স্ত্রী হয় তাহলে ওর চোখে নতুন করে কোনো কষ্টের জল আসতে দেব না। অতীতের ক্ষত হয়তো মুছে ফেলতে পারবো না, কিন্তু নতুন কোনো ক্ষত কখনো তৈরি হতে দেব না। কখনো যদি জলও আসেও অন্ততপক্ষে তার কারণটা আমি হব না কখনো। আর নিধি, ও তো আমার রনের মতোই, এমনিতেও ভালোবাসি ওকে। তবে আল্লাহ যদি কখনো নমিকে আমার ভাগে রাখেন তাহলে আমি কখনোই ওকে অন্য কারো সন্তান বলে ভাববো না। ও হবে আমার নিজের মেয়ে। যেদিন ও আমাকে বাবা বলে ডাকবে সেদিনই আমি বুঝবো আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন। ভাই, আমি নমিকে শুধু ভালোবাসি না, আমি ওর জীবনে নিরাপদ আশ্রয় হতে চাই। যতদিন বাঁচবো ও আর নিধির পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। সোহাগের প্রতিটি কথায় নিঃস্বার্থ ভালোবাসার ছাপ স্পষ্ট ছিল। শেহজাদের মুখে ধীরে ধীরে তৃপ্তির হাসি ফুটে উঠল। বুকের ভেতরটা যেন হালকা হয়ে গেল। সে আবারও বন্ধুর কাঁধে চাপড় মেরে মৃদু হেসে বলল, এই উত্তরটাই শুনতে চেয়েছিলাম। তবে তুই যদি সত্যি আপুকে এতটা ভালোবাসিস, এতটা চাস, তাহলে আমি তোদের দুজনকে এক করার একটা পথ বের করতে পারি। তবে বাকি কাজটা কিন্তু তোকে নিজেকেই করতে হবে। সোহাগের চোখ মুহূর্তে জ্বলে উঠল। কিভাবে? শেহজাদ শান্ত গলায় বলতে শুরু করলো, দেখ, আপু অনেকদিন ধরে মনমরা হয়ে থাকে। বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে কতটা একা সেটা আমি বুঝি। তাই আমি আমাদের জন্য টিকিট কাটার সময় আবু আর নিধির জন্য টিকিট কেটেছি। সোহাগ বিস্মিত হয়ে বলল, মানে তোদের সাথে নমি আর নিধিও মালদ্বীপ যাচ্ছে? হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। যদিও আপু এখনও জানে না, তবে আজ বাসায় ফিরে জানিয়ে দিব। ভাবলাম একটু পরিবেশ বদলালে হয়তো আপুর মনটা ভালো হবে। কথাটা বলে শেহজাদ কয়েক সেকেন্ড থামলো, তারপর বলল, এখন আসল কথা বলি শোন। আজকে আগস্টে 18 তারিখ আর আমরা যাচ্ছি আগস্টের 24 তারিখে। মাঝখানে এখনও কয়েকটা দিন বাকি। আমি এয়ারলাইন্সের সঙ্গে কথা বলে দেখি একই ফ্লাইটে আর কোনো সিট খালি আছে কিনা। যদি পেয়ে যায় তাহলে তোর টিকিটও করে ফেলবো। আর যদি ওই ফ্লাইটে সিট না থাকে তাহলে দরকার হলে একদিন পরে টিকিট কাটিস। সোহাগ নিঃশ্বাস আটকে শুনছে। শেহজাদ আবার বলল, ওখানে গিয়ে আমি আর আরহাত ওদের জন্য যতটা সম্ভব সুযোগ করে দেব, যাতে তুই, আপু, নিধি আর রনি নিজেদের মতো সময় কাটাতে পারিস। গল্প করবি, একে অপরকে জানার চেষ্টা করবি। কোনো তাড়াহুড়ো থাকবে না, কোনো চাপ থাকবে না। এরপর শেহজাদ আঙ্গুল তুলে সতর্ক করার ভঙ্গিতে বলল, তবে একটা কথা মনে রাখবি, সময় কিন্তু মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে তোকে নিজের ভালোবাসার সত্যিটা প্রমাণ করতে হবে। আপুকে বোঝাতে হবে শুধু তুই ওকে ভালোবাসিস না, ওর অতীত, ওর বর্তমান, এমনকি নিধিকেও নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। সোহাগ দৃঢ় গলায় বলল, আমি পারবো, শুধু একটা সুযোগ চাই। শেহজাদের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। গলা ফুটে উঠল বড় ভাইয়ের মতো দৃঢ়তা। আর একটা কথা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপু যদি রাজি থাকে তবেই সামনে এগোবি। কিন্তু যদি ও না চায়, যদি ওর মনে একটু দিতে থাকে, তাহলে কোনো অবস্থাতেই ওকে জোর করবি না। সোহাগ মনোযোগ দিয়ে শুনছে। শেহজাদ ধীরে ধীরে বলল, আমি আমার বোনের জীবনে কাউকে জোর করে চাপিয়ে দিতে চাই না। ও একবার অনেক কষ্ট পেয়েছে, দ্বিতীয়বার ওর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি কারো হাতে তুলে দেব না। ওর সম্মতি ছাড়া এ সম্পর্কের এক কদমও এগোনো হবে না। কথাগুলো শুনে সোহাগ কোনো দ্বিধা ছাড়াই হাত বাড়িয়ে দিল। কথা দিলাম দোস্ত, নমি সম্মতি ছাড়া আমি কোনোদিন এক পাও এগোবো না। আর যদি আমাকে না চায় তাহলে দূর থেকেই ও সুখের জন্য দোয়া করব। কিন্তু যদি আল্লাহ একটা সুযোগ দেন তাহলে সারা জীবন আর নিধিকে আগলে রাখবো। শুধু একটা সুযোগ চাই। সোহাগের চোখের আন্তরিকতা দেখে শেহজাদও হাত বাড়িয়ে দিল। দুজনে হাত শক্ত করে একে অপরকে আঁকড়ে ধরল। সেই করমর্দনের মধ্যে যেন একজন ভাই তার সবচেয়ে প্রিয় মানুষটার ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো একজন বন্ধুর ওপর ভরসা রাখল। দুপুর ঠিক 12টা। সকাল থেকে টানা ব্যস্ততার পর অবশেষে আফতাব হোসেনের জরুরি কাজগুলো শেষ হয়েছে। নিজের ব্যবসা নিয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর, প্রয়োজনীয় নির্দেশনা, সবকিছুই খুব শান্তিতেই সম্পন্ন হয়েছে। এর পেছনে অবশ্য ছোট্ট দুজন মানুষেরও বড় অবদান রয়েছে। আফতাব হোসেন ভেবেছিল ওরা কোনো দুষ্টুমি করবে, কিন্তু অবাক করা বিষয় হলো আজ একবারের জন্য কোনো দুষ্টুমি করেনি নিধি আর রনি। অফিসের করিডোরে দৌড়াদৌড়ি করেনি, এমনকি কারো কাজে গিয়েও বিরক্ত করেনি। এমন শান্ত আচরণে আফতাব হোসেন নিজেও বেশ অবাক হয়েছিলেন। যদিও মাঝে মধ্যে দুজনকে দেখে তার মনে হয়েছে ওরা যেন চুপি চুপি কোনো একটা পরিকল্পনা করছে।
কিন্তু যতবারই জানতে চেয়েছেন দুজনে নিষ্পাপ মুখ করে এমন ভাব করেছে যেন কিছুই জানে না। কাজের ফাঁকে ওদের খাবারও নিজের হাতে খাইয়ে দিয়েছিলেন তিনি। এখন দুজনে অফিসের বেবি কেয়ার রুমে বসে খেলছে। অন্য কোনো বাচ্চা নেই সেখানে, তাই নিজেদের পছন্দ মতো খেলছে। আর ওদের দেখাশোনার দায়িত্বে রয়েছে একজন মাঝবয়সী মহিলা। খেলতে খেলতে রনি এগিয়ে এলো নিধির কাছে। ওর হাতের খেলনাগুলো আলতো করে সরিয়ে রেখে ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল। অনেক খেলেছিস, এবার পানিটুকু খেয়ে নে তো। নিধি বিনা বাক্যে পানিটুকু খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতেই রনি ব্যাগ থেকে একটা টিস্যু বের করে খুব যত্ন করে ওর মুখটা মুছে দিল। এবার বল, কেন ডেকেছিস আমাকে? তুই তো আমাকে কি বলবি ফোনেও বলতে পারতি, কিন্তু এভাবে কেন ডাকলি কাঠবিড়ালি? রনির কথায় নিধি মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল রনিকে। তারপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রনি একদমই বুঝতে পারল না কি হয়েছে, তাই ছোট্ট হাত দুটো দিয়ে নিধির পিঠে আলতো চাপড় দিয়ে বলল, কাঠবিড়ালি, এই কি হয়েছে, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? নিধির কান্নার মাঝে কাঁপা কণ্ঠে বলল, আমার মেলা কত ভাইয়া, আমার আব্বু নাই, আমাকে এত ভালোবাসে না। সোহাগ আঙ্কেল কত ভালো, আমাকে আদর করে চকলেট দেয়, কিন্তু বাবা তো হয় না। আমার বাবা কেন আমাকে আদর করে না ভাইয়া? শেষ কথাটা বলতে এবার হু হু করে কেঁদে উঠল সে। রানী কয়েক মুহূর্ত চুপ করে রইল। ছোট্ট মাথায় হয়তো সবটা বুঝে উঠতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পারলো নিধি সোহাগকে খুব ভালোবাসে, তবু তাকে বাবা বলে ডাকতে পারে না। আর সেই কষ্টে ও কাঁদছে। ও নিজেও তো খুব একটা বড় নয়, তবু যতটা পারে ততটা শক্ত থাকার চেষ্টা করলো। দুহাত বাড়িয়ে নিধিকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল সে। তারপর নিজের ছোট্ট আঙ্গুল দিয়ে আলতো করে নিধির গাল বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো মুছে দিল। এই কাঠবিড়ালি, কাঁদিস না তো, প্লিজ কাঁদিস না। তুই কাঁদলে আমারও যে কান্না পায়, লক্ষ্মী বোন আমার, কাঁদিস না। নিধি থামার বদলে আরও জোরে ফুপিয়ে উঠল। ছোট্ট বুকটা কাঁপছে কান্নায়। রনি অসহায় চোখে ওর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে নিজের মতো করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। শোন, আমার দাদি বলে কেউ বেশি কাঁদলে আল্লাহ কষ্ট পান, তুই কাঁদিস না প্লিজ। নিধি নাক টেনে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমার তো বাবা নেই ভাইয়া। রনি এক মুহূর্ত চুপ করে রইল। তারপর শিশুসুলভ সরলতায় বলল, বাবা নেই তো কী হয়েছে, কেন কাঁদছিস? আল্লাহ তো আছেন, আর আমার পাপাও তো তোকে অনেক ভালোবাসে, তাই না? নিধি মাথা নাড়ল। অনেক ভালোবাসে। তাহলে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমার দাদি বলে আল্লাহ ভালো মানুষকে কখনো একা রাখেন না। তুই কাঁদিস না, তুই কাঁদলে আমারও কষ্ট হয়। নিধি কান্না থামাতে পারছিল না। রনি এবার ওর দুই গাল নিজের ছোট্ট হাতের মুঠো নিয়ে বলল, জানিস, আমার পাপা তোকে অনেক ভালোবাসে। তুই এলে তোকে কোলে নেয়, আদর করে, চকলেট দেয়। এখন তুই কাঁদলে পাপারও তো মন খারাপ হবে। নিধি চোখ মুছতে মুছতে ফিস ফিস করে বলল, কিন্তু উনি তো আমার বাবা না। কিছুক্ষণ নীরবে বসে রইল রনি। ছোট্ট মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেছে। নিজের কথাগুলো বারবার ঘুরে ফিরে মাথায় আসছে ওর। ওর ছোট্ট মস্তিষ্কে জটিল কোনো হিসেব নেই, তবু নিজের মতো করে একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করলো সে। হঠাৎই যেন একটা বুদ্ধি এলো মাথায়। চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে নিধির আরও একটু কাছে সরে এসে ফিসফিস করে বলল, এই নিধি, একটা কথা বলি, আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাইয়া? আমার পাপার সাথে তোর মামামের বিয়ে দিয়ে দেখ। নিধি অবাক হয়ে কয়েকবার চোখের পাতা ফেলল। বিয়ে? হ্যাঁ, তাহলে আমার পাপাই তোরও পাপা হয়ে যাবে। আমার পাপা খুব ভালো, আমাকে কখনো মারে না, তোকে কত আদর করে, মনে আছে? তোর মাম্মাকেও যদি আমার পাপার সঙ্গে বিয়ে দিয়ে দিস, তাহলে তোরও একটা ভালো পাপা হবে। আমরা চারজন একসঙ্গে ঘুরবো, খেলবো, আইসক্রিম খাবো। নিধি চুপচাপ শুনছিল, ছোট মাথায় যেন কথাগুলো বোঝার চেষ্টা করছে। রনি আবার বলল, আর জানিস, তুই যদি এই বিয়েটা করিয়ে দিতে পারিস, তাহলে আমি তোকে অনেক অনেক চকলেট কিনে দেব, অনেক আদর করবে। এখানেই তো তোকে দেখলেই কোলে নেয়, মাথায় হাত বুলায়, চকলেট দেয়। বিয়ে হয়ে গেলে তোকে আরও বেশি ভালোবাসবে। বানাবি তোর মামাকে আমার মা? নিধির চোখটিরও উজ্জ্বল হয়ে উঠল। আমাকেও তোলে নিবে? কোলে নিবে, ঘুরতে নিয়ে যাবে, আইসক্রিম খাওয়াবে, চকলেটও দিবে। রনি গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, অনেক অনেক চকলেট দিবে। এতগুলো? নিধি দুহাত যতটা সম্ভব ছাড়িয়ে দেখালো। রনি হেসে ফেলল, এর থেকেও বেশি, একদম বড় একটা বক্স। একটাই না, একটা পাপা কিনে দেবে, একটা দাদাভাই দেবে, নোমান চাচ্চু দেবে, আর একটা আমি কিনে দেব। নিধি বিষয়ে হা করে তাকিয়ে রইল। তুমিও কিনে দেবা?
আমি আমার সব টাকা জমাবো, তারপর তোকে বড় বড় চকলেট কিনে দেবো, তোকে চুল আঁচড়ে দিব, সুন্দর সুন্দর জামা কিনে দেবো, দেখিস তখন কেউ আর বলবে না তোর বাবা নেই। নিধি খুশিতে হাততালি দিয়ে উঠল। সত্যি ভাইয়া, আমাকে সব দিবা? রনি একটু ভাবার ভান করে বলল, না, সব দিলে আমি খাবো কি? নিধি মুখ ফুলিয়ে বলল, হুম। রনি হেসে ও নাকটা আলতো করে টিপে দিল। আচ্ছা, আদা তুই খাবি, আদা আমি খাবো, ঠিক আছে? নিধু হেসে মাথা নাড়ল। আত্মা। রনি আবার বলতে শুরু করলো, আর জানিস, পাপা তোকে বড় একটা টেডি বিয়ারও কিনে দিবে, আর বেলুন, সেটাও লাল, নীল, হলুদ, যে রং চাইবি। রনির কথাগুলো নিধির ছোট্ট মুখটা আনন্দে ঝলমল করে উঠল, যেন মুহূর্তের মধ্যেই সব সমস্ত দুঃখ কোথা থেকে যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ পর হাতের পিঠ দিয়ে হঠাৎই বলল, তারপর তোমার পাপা আমারও পাপা হবে? রনি দৃঢ়ভাবে মাথা নাড়ল। হুম, তখন তুইও পাপা বলে ডাকবি। তোমার মতন? হ্যাঁ, ঠিক আমার মতো। নিধির চোখে চিকচিক করে উঠল একরাশ স্বপ্ন। ও দুহাতে তালি দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আচ্ছা, তাহলে আমি মাম্মার থালে তোমার পাপার বিয়ে দিব। আমি মাম্মাকে লাদি কলাবো, লাদি না হলে আমি নাক করব, বলবো ভাত খাবো না, ঘরের মধ্যে নুকিয়ে বসে থাকবো। তখন কিন্তু এতে আমাকে চুরি করে চকলেট দিও, ঠিক আছে? রনি খুশিতে হেসে ফেলল। ঠিক আছে, তবে বিয়ের বিষয়ে আজকে বলবি কিন্তু, ভুলে যাবি না। না, প্রমিস। নিধি নিজের ছোট্ট কনিষ্ঠ আঙুলটি এগিয়ে দিল। রনিও নিজের আঙুলটা ওর আঙুলের সঙ্গে জড়িয়ে নিল। দুজনে সে ছোট্ট আঙুলের প্রতিশ্রুতিটা যেন তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় চুক্তি। ওদের এই নিষ্পাপ কথোপকথন শুনে দূরে বসে থাকা মাঝবয়সী মহিলার ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল। শিশুরা সত্যি অদ্ভুত। বড়দের জীবনের কঠিন সমীকরণগুলো তাদের কাছে কত সহজ। তাদের কাছে একটা বিয়ে মানে নতুন একটা পরিবার, একজন বাবার ভালোবাসা, আর কতগুলো চকলেট ভাগাভাগি করে খাওয়ার সুখ। দুপুর 1:30। ফ্রেশ হয়ে নিজেদের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছে শেহজাদ আর সোহাগ। ইউনিফর্ম বদলে আরামদায়ক পোশাক পরে নিয়েছে দুজনেই। ছুটিতে যাওয়ার আগে জমা দেওয়ার মতো অফিসিয়াল কাগজপত্র শেষবারের মতো আরেকবার মিলিয়ে নিল দুজনেই। সব কিছু ঠিকঠাক দেখে দুজন যখন কোয়ার্টারে থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দরজা টোকা পড়ল। সোহাগ দরজা খুলতে একে একে ভেতরে ঢুকলেন ইউনিটের আরও কয়েকজন অফিসার। সবার মুখে আন্তরিক হাসি। অভিনন্দন জেন্টলম্যান, শুনলাম অবশেষে তোমাদের দুজনের ছুটি মঞ্জুর হয়েছে। আরেকজন মুচকি হেসে বললেন, বিশেষ করে ক্যাপ্টেন, আপনাকে তো ছুটিতে দেখাই যায় না, এবার অন্তত পরিবারকে একটু সময় দিন। শেহজাদ ভদ্রভাবে মাথা নত করল। ধন্যবাদ। সোহাগের মুখেও চাপা উচ্ছ্বাস স্পষ্ট। বহুদিনের অপেক্ষার পর এই ছুটি যেন ওর কাছে স্বপ্নের মতো। কিছুক্ষণ গল্প আড্ডার পর একজন অফিসার কবজির ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলুন সবাই মিলে লাঞ্চটা সেরে নিই, তারপর না হয় ধীরে সুস্থে রওনা দিবেন। সবাই এক বাক্যে রাজি হয়ে অফিসার্স মেসে চলে গেল। খাওয়া দাওয়া খুব সংক্ষিপ্ত সময়ে শেষ হলো। পুরো সময়টা হাসি ঠাট্টা আর গল্পে কেটে গেল। ছুটিতে যাওয়ার আগে সহকর্মীদের সঙ্গে কাটানো শেষ কয়েকটা মুহূর্ত যেন সবাই মন ভরে উপভোগ করছিল। ওদের গল্পের মাঝে খাওয়া শেষে সবাই উঠে দাঁড়িয়েছে, তখন একজন সিনিয়র অফিসার পকেট থেকে একটি বড় চকলেট বের করে সোহাগের হাতে দিয়ে বললেন, এই নিন লেফটেন্যান্ট, এই ছোট্ট সৈনিকের জন্য, ওকে বলবেন আঙ্কেলের পক্ষ থেকে এটা। সোহাগ মুচকি হেসে চকলেটটা হাতে নিল। জি, অবশ্যই পৌঁছে দেব, ধন্যবাদ। এরপর ভদ্রলোক শেহজাদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বললেন, আর ক্যাপ্টেন, আপনার জন্য আজ কিছু নেই। শেহজাদ ভ্রু তুলে হেসে বলল, সে কি কথা? আমি আবার কি দোষ করলাম? আমার নেই কেন? অফিসারটি হো হো করে হেসে বললেন, আপনার তো বাচ্চা নেই ক্যাপ্টেন, তাহলে কার জন্য দিব? আপনার বাচ্চা হোক, হলে তখন আপনাকেও একটা চকলেট দেব। কথাটা শেষ হতে চারপাশে হাসির রোল পড়ে গেল। সোহাগ হেসে বলল, একটা না, তখন কিন্তু পুরো একটা কার্টুন দিতে হবে। অবশ্যই দিব, তবে আগে সুসংবাদটা শুনি। আবারও সবাই হেসে উঠল। শেহজাদ মাথা নেড়ে মৃদু হেসে বলল, সত্যি, আপনারা সুযোগ পেলে আমাকে নিয়ে শুরু করে দেন। আরে ক্যাপ্টেন, ছুটিতে যাচ্ছেন, একটু খুনছুটি না করলে চলে? হাসতে হাসতে জবাব দিলেন আরেকজন। কিছুক্ষণ পর সবাই একে একে শেহজাদ আর সোহাগের সঙ্গে করমর্দন করলেন। হ্যাপি লিভ, ভালোভাবে সময়গুলো কাটান, প্রয়োজনে ডাক পড়লে কিন্তু আবার ইউনিফর্ম পরে হাজির হতে হবে। একসঙ্গে উত্তর দিল শেহজাদ আর সোহাগ। আরও কিছুক্ষণ গল্পের পর সহকর্মীরা নিজ নিজ দায়িত্বে ফিরে গেলেন। সোহাগ আর শেহজাদও নিজের কক্ষে এসে সব কিছু নিয়ে বের হলো। এবার শুধু বাড়ি ফেরা, তারপর শুরু হবে জীবনের আরেকটি সুন্দর অধ্যায়। সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে শেহজাদ আর সোহাগ যখন নিজেদের ব্যাগগুলো
গাড়িতে তুলে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে এলেন একজন সেনা সদস্য। স্যালুট করে বলল, ক্যাপ্টেন স্যার, লেফটেন্যান্ট স্যার, কর্নেল আসাদ শিকদার স্যার আপনাদের খুঁজছেন। শেহজাদ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, এই সময়? স্যার কেন খুঁজবেন আমাদের? আমাদের তো ছুটি হয়ে গেছে। তাহলে? সে তো জানি না স্যার, তবে বলল আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার এখন কোথায় আছেন? নিজের অফিসে আছেন স্যার। আর দেরি না করে দুজনে কর্নেল আসাদ শিকদারের অফিসের দিকে রওনা দিল। দরজা নক করতে ভেতর থেকে অনুমতি মিলল। মে উই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ভেতরে ঢুকে দুজন নিখুঁত ভঙ্গিতে স্যালুট করলো। ওদের দেখে কর্নেল আসাদ শিকদার হালকা হেসে বললেন, আমি তো ভেবেছিলাম তোমরা এরই মধ্যে বাসায় উদ্দেশ্যে বেরিয়ে গেছো। তবু কি মনে করে যেন আতিককে পাঠালাম? শেহজাদ শান্ত গলায় বলল, না স্যার, এখনও বের হয়নি। ভালো হয়েছে, তাহলে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে দাও। টেবিলের ওপর রাখা একটি সিল করা ফাইল হাতে তুলে শেহজাদের দিকে বাড়িয়ে দিলেন তিনি। এই ফাইলটা স্টেশন হেডকোয়ার্টার্সের অ্যাডমিন ব্রাঞ্চে জমা দিয়ে যেও। আমাকে এখনই অন্য একটা জরুরি মিটিংয়ে যেতে হবে, তাই নিজে যেতে পারছি না। আর কাউকে ভরসা করে যে পাঠাবো সেটাও সম্ভব হচ্ছে না, তাই তোমাদের দিলাম। শেহজাদ ফাইলটা হাতে নিয়ে বলল, প্রবলেম নেই স্যার, ধন্যবাদ তোমাদের। ফাইলটা জমা দিয়েই আর দেরি করবে না, সরাসরি বাসা চলে যেও। রজার দ্যাট স্যার। শেষবারের মতো স্যালুট করে দুজন কক্ষ থেকে বেরিয়ে এলো। গাড়িতে উঠে কয়েক মিনিটের মধ্যে ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত স্টেশন হেডকোয়ার্টার্সে পৌঁছে গেল তারা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে শেহজাদ নিজ হাতে ফাইলটি দায়িত্বরত কর্মকর্তার কাছে জমা দিল। রিসিপ্ট কপি নিয়ে দুজন সকল জরুরি কাজ মিটিয়ে ফেলল। তারপর নতুন করে আবার সবার কাছে বিদায় নিয়ে নিজেদের গাড়িতে উঠে বসলো দুজনেই। এবার আর কোনো কাজ বাকি নেই, সোজা বাসায় ফেরাই লক্ষ্য। শেহজাদ গাড়ি স্টার্ট দিল। ক্যান্টনমেন্টের পরিচিত রাস্তাগুলো পেরিয়ে ধীরে ধীরে মূল গেটের দিকে এগিয়ে গেল তারা। নিয়মিত নিরাপত্তা তল্লাশি শেষ হতেই গাড়িটি ক্যান্টনমেন্টের মূল ফটক অতিক্রম করে বাইরের প্রধান সড়কে উঠে এলো। ঠিক সেই মুহূর্তে শেহজাদের চোখে হঠাৎ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা দুই যুবকের ওপর গিয়ে আটকে গেল। ছেলে দুটো কোনো একটা বিষয় ওদের সামনে দাঁড়ানো লোকটার সাথে তর্কাতর্কি করছে। স্টিয়ারিংয়ে থাকা হাত দুটো অজান্তেই শক্ত হয়ে উঠল ওর। মুখ দুটো কোথায় যেন দেখেছে, খুব পরিচিত লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। মনে করার চেষ্টা করতে করতেই বা গাড়িটা কয়েক গজ সামনে গিয়ে হঠাৎই ব্রেক কষল সে। সোহাগ অবাক হয়ে তাকালো। কি হয়েছে? শেহজাদ কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তখনও রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছেলে দুটির দিকে স্থির। কতক্ষণ মনে মনে খুঁজতে খুঁজতে মাথার ভেতর একের পর এক পুরনো দৃশ্য ভেসে উঠতে লাগলো। হঠাৎই সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল। চোখের মনে সংকুচিত হয়ে এলো। পরের মুহূর্তে দাঁত চেপে ফিসফিস করে বলল, প্রায় 2 মাস আগে তোদের খুঁজছি আমি, কিন্তু পাইনি। আজ কই থেকে বের হলি হারামজাদারা? সোহাগ ওর হঠাৎ এমন কথায় কিছুই বুঝতে পারল না, তাই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কী রে ভাই, আবার কি হলো তোর? কাকে বলছিস সেসব? শেহজাদের গলায় তখন দমিয়ে রাখা ক্রোধ। ওই যে বয়স্ক লোকটার সাথে তারা তর্কাতর্কি করছে, ওদের উদ্দেশ্যে বলছে। কিন্তু কেন? কে ওরা? তুই চিনিস ওদের? খুব ভালো করেই। এদের মধ্যেই একজন ছিল যে আমাকে আর আরহাকে ঠান্ডা পানি খাইয়েছিল, যার মধ্যে ওষুধ মেশানো ছিল। আর এরাই সেদিন আমাকে আর আরহাকে নিয়ে নোংরা অপবাদ ছড়ানোর চেষ্টা করেছিল। কথাটি শেষ করে শেহজাদ কোমরে রাখা পিস্তলটা একবার দেখে নিল শেহজাদ। এরপর আর কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে বাইরে নেমে পড়ল। এরপরে 1 সেকেন্ডও দেরি না করে এগিয়ে গেল ছেলেগুলোর দিকে। ওর এমন কাণ্ডে হতবাক হয়ে গেল সোহাগ। মন বলছে ভালো কিছু হবে না, তাই নিজেও গাড়িটা এক সাইডে পার্কিং করে লক করে বেরিয়ে পড়ল। এদিকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো ও কথা বলতে বলতে এদিকে তাকাতে শেহজাদকে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। দুজনের চোখাচোখি হতেই তাদের মুখের রং উধাও হয়ে গেল। মনে হলো যেন হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। ভয়ে কথা বলা বন্ধ হয়ে গেল দুজনেরই। পরের মুহূর্তে কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে দৌড় দিল তারা। এই দাঁড়া, হারামজাদারা দাঁড়া বলছি, আজ মাটিতে পুঁতে ফেলবো তোদের, দাঁড়া! গর্জে উঠল শেহজাদ। 1 সেকেন্ডও দেরি না করে সেও ছেলেটার পিছু ধাওয়া করলো। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সোহাগ কয়েক মুহূর্ত হতবাক হয়ে হলেও শেহজাদকে একা ছাড়ল না সে। ওই ছেলেগুলোর পিছু নিয়ে যাওয়া শেহজাদ নামের বন্ধুটার পেছনে সে পাগলের মতো ছুটল। আর যাই হোক, বিপদে পড়লে একসাথে পড়া যাবে, তবুও ওকে একা ছাড়া যাবে না।